হে গাইস, দিস ইজ মি জান্নাত এন্ড আজকে আমি তোমাদের জন্য কয়েকটা ভৌতিক গল্প নিয়ে এসেছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি আমার স্বামীকে ভালোবেসে ফিরিয়ে এনেছিলাম, কিন্তু যে দামে এনেছিলাম সেই দাগ এখনো আমার শরীরে। এটা কোনো গল্প নয়, এটা আমার শাস্তি। বিয়ে হয়েছিল ভালোবেসে। রফিক ছিল হাটহাজারির ছেলে, ঢাকায় কাপড়ের ব্যবসা করত। আমাদের প্রেমটা কলেজ থেকে, হুট করে বিয়ে করি। প্রথম 2 বছর স্বপ্নের মতো কেটেছিল। সন্ধ্যায়ও আসতো হাতে ফল নিয়ে, টিফিনে ফোন দিত, তুমি খেয়েছো তো? তবে সময়ের সাথে সাথে ফোন আসা কমতে লাগলো, চোখে চোখ রাখাটাও কমে গেল। সে ব্যস্ত, আমাকে দূরে ঠেলে দিচ্ছে এটা বুঝতাম, কিন্তু স্বীকার করতাম না। 2018 সালের জানুয়ারি মাস। ও বলল, তুমি গ্রামে থাকো কিছুদিন, আমি ঢাকায় বাড়ি নিচ্ছি, তারপর নিয়ে যাব। বগুড়ার উপশহরে আমার বাবার ছোট বাড়িতে ফিরলাম। ওর ফোন কমে গেল, আমাকে ব্লক করে দিল ফেসবুকে। তারপর একদিন আমার বান্ধবী দেখালো রফিক আরেক মেয়ের সাথে ঘুরছে কক্সবাজারে। আমার ভেতরটা যেন পাথর হয়ে গেল। একদিন পাশের বাসার নাসরিন আপা এসে বলল, তুমি চাইলেই ও ফিরে আসবে, তবে তোমাকে দিতে হবে কিছু। আমি বললাম, আমি সব দেব, শুধু ওর সাথে আমার ছেলেমেয়েরা যেন বড় হয়। সেই জায়গাটায় ঢোকা মানেই একটা অন্ধকারের দরজা খুলে ফেলা। সন্ধ্যায় অন্ধকারে আমরা গেলাম বেলতলি নামক এক পুরনো বাজার পথ ধরে, যেখানে কেউ সন্ধ্যার পর হাঁটে না। নাসরিন আপা বলেছিল, ওনাদের নাম মুখে আনবি না, দেখবি শুইয়ে দিবে, শুধু বলবি ফিরে আনতে চাই। ঘরটা ছিল সাদা কাপড়ে ঢাকা, ভেতরে এক বৃদ্ধা বসা, গায়ে 5 বার জড়ানো লাল শাড়ি, পেছনে ধূপ জ্বলছে, চোখ দুটো ছিল এক্কেবারে ঘোলা। তিনি হঠাৎ বললেন, তুই নিজের রক্ত দিবি নাকি তারটা নিবি? আমি কেঁপে উঠলাম। তিনি হেসে বললেন, রক্ত ছাড়া কিছু ফেরে না, তবে রক্ত কিভাবে নিবি সেটাই জাদুর মাপকাঠি। আমি সেই দিন চুপচাপ চলে এসেছিলাম, কিন্তু রাতেই স্বপ্নে একটা ছায়া আমার কানের কাছে ফিসফিস করে বলল, রক্তের রান্না কর, ফিরে আসবে, তবে সে মানুষ থাকবে না। চতুর্থ দিনেই রফিক ফোন করলো, তুমি ঠিক বলেছিলে রুবি, আমার ভুল হয়েছে, আমি তোমাদেরকে দেখতে আসি। সে এলো হাতে ফল নিয়ে, যেমন আগে আসতো। আমি ভাবলাম এই বুঝি ফিরে পেলাম তাকে, কিন্তু আমি জানতাম সব ঠিকঠাক ছিল না। সেই দিন দুপুরে আমি বিরিয়ানি রান্না করছিলাম, পেছনে দাঁড়িয়ে রফিক বলল, ছুরি কোথায় রেখেছো? আঙ্গুল কেটে গেছে। আমি বললাম, এসো আমি করে দেই। আমার হাত দিয়ে তার আঙ্গুলের ওষুধ লাগানোর ছলে ছুরি দিয়ে তার কাঁধের চামড়া হালকা কেটে নিলাম। রক্ত বেরোলো। সেই রক্ত হাতে নিয়ে আমি সেই বিরিয়ানির চাল নাড়লাম। সেই দিন রাতে রফিক ঘুমিয়ে পড়লো। আমি আর ঘুমালাম না, কারণ আমি জানতাম সে ফিরে এসেছে। সে রফিক নয়। রাত 2:37। আমি জেগে দেখি সে বিছানার কোণে বসে আয়নার দিকে তাকিয়ে আছে। আয়নায় তার প্রতিবিম্ব হাসছে না। সে বলল, তুমি কেমন রাঁধুনি রবি? আজও রক্তের গন্ধ লেগে আছে। পরের সপ্তাহে রফিক দিনের স্বাভাবিক, রাতে পাগল। সে একদিন বলল, তুমি জানো আমি তোমার গলা কেটে রক্ত খেতে পারি। আমি হেসে বলি, তুমি পাগল। সে বলল, না, আমি অভিশপ্ত, কারণ তুমি প্রেমে কালো দাগ লাগিয়ে আমাকে ফেরাতে চেয়েছিলে। রাত 3টা, বৃষ্টি পড়ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমি খুলে দেখি রফিক নেই, কিন্তু বিছানায় তার দেহ পড়ে আছে, মুখে হাসি আর এক হাতে খাঁজ কাটা ছুরি। গলায় ফিসফিস করে আওয়াজ, শেষ রান্নার সময় এসেছে রুবি, এবার তুমিও একটুখানি রক্ত দাও। সেই রাতে আমি পালিয়ে যাই। আজও মাঝরাতে ফোন আসে হিডেন নাম্বার থেকে, আর ফোনে সেই ভয়ানক প্রশ্নটা শুনি, বিরিয়ানি কবে খাওয়াবে রুবি? আজকের এই গল্পের দ্বারা আমরা একটা কথাই বুঝতে পারলাম, যে তোমার লাইফে থাকতে চায় না তাকে আর তুমি কোনোভাবেই আটকে রাখতে পারবে না, হোক সেটা কালো জাদু। আর কালো জাদুর পরিণাম যে কতটা ভয়ানক সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। সেই দিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসায় সবাই ঘুম। হঠাৎ ছাদ থেকে ধূপধাপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ায় কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নামটিই নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর কোনো রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না কে, ইঁদুর টিঁদুর হবে হয়তো। বলেই কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এইদিকে ছাদের শব্দে দৌড়াদৌড়ি পর্যায়ে চলে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক থেকে উঠে গেছে ছাদের সিঁড়ি। 3 তলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়, দরজা বন্ধ।
তালা দেখা যাচ্ছে, তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদটা ভালোই দেখা যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচুদের 4 তলা বাড়ি। রবিন চাচুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এই মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করলো কে? পানির ট্যাঙ্কির উপরে দেখলাম, না কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ঝমঝম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। এমনিতেই আমার বারবার হিসু পায় বলে আমি রাতের বেলা পানি কম খাই, কিন্তু সেই দিন তৃষ্ণা যেন আর মিটছিলই না। 2 গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপধাপ শব্দ এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার উপাশে কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ ভালো করে দেখলাম, না কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টাপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে নামার জন্য পেছনে ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান সিঁড়ির শেষ মাথার ছাদের দেয়ালে ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপারের মতো ওঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে? কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে। 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিচ্ছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি না বলে মনে হলো। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে? কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতে হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। আমি ভয়ে চমকে উঠলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেমন ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমনটি। আমি আরো জোরে চিৎকার করলাম, কে? কে? ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয় তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমাকে ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজায় গেল তখন আমি আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সেই রাতের পর ওই ছেলেটিকে আর কোনোদিন আমাদের ছাদে দেখা যায়নি। সে রাতে অবশ্য আরো একটি ঘটনা ঘটেছিল। সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাচু মারা গিয়েছিল। ভালো মানুষ, হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমার নাম নাফিসা। ছোটবেলা থেকেই ভীতু, তাই তো মা আমাকে কবিরাজের থেকে এত এত তাবিজ এনে দিয়েছিল। রাতের বেলা আমি ঘুমাতেই পারতাম না। এক অজানা ভয় যেন আমাকে ঘিরে ধরেছিল চারিদিক থেকে। আস্তে আস্তে বড় হতে লাগলাম, কিন্তু আজব ব্যাপার, বিয়ের বয়স হওয়ার পরেও আমার বিয়ে হচ্ছিল না। সবাই বলতো আমার উপর নাকি জিনের নজর পড়েছে, তাই আমি এত ভয় পাই আর আমার বিয়ে হচ্ছে না। অবশেষে মা আবারও সেই কবিরাজের কাছে গেল। এবার আমাকে নিয়ে গিয়েছিলেন। কবিরাজ আমাকে দেখা মাত্রই বলল আমার উপর জিনের নজর পড়েছে, যার কারণে আমি এত বেশি ভয় পেতাম। আর এখন সেই জিন চায় না আমার বিয়ে হোক, তাই আমার যতগুলো বিয়ের সম্বন্ধ এসেছে সবগুলো সে জিনটা ভেঙে দিয়েছে। এরপর অনেক কষ্টে সেই কবিরাজ জিনটাকে বন্দি করে ফেলে। আলহামদুলিল্লাহ এখন আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল, আর আমার কোলজুড়ে ছোট্ট একটি ফুটফুটে ছেলেও হয়েছে। সবাই আমার এবং আমার ছোট্ট ছেলেটির জন্য দোয়া করবেন। তোমাদের কার কার আমার মতো ভূতের গল্প শুনতে ভালো লাগে? আমি কিন্তু ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে। বাই বাই।